আসসালামু আলাইকুম। শুভেচ্ছা সবাইকে। এসি জব কেয়ারের অনলাইন ফ্রি ক্লাসে, অনলাইন 14তম ব্যাচের ফ্রি ক্লাসে আমাদের সাথে ফেসবুক লাইভে যুক্ত আছেন যারা, এবং আমাদের সাথে আমাদের ইন্টারনাল অ্যাপসের মাধ্যমে, বিশেষ করে হোয়াটসঅ্যাপে ইন্টারনাল হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে আপনারা অনেকে যুক্ত আছেন। সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি প্রথমেই, এবং সেই সাথে আমি আমার ক্লাস শুরু করব তার আগে একটু আপনাদের সাথে পরিচিত হওয়ার তো সুযোগ নাই। একটু আপনারা কনফার্ম করবেন আমাদের সাউন্ড ঠিক আছে কিনা, আমাদের সাউন্ড বোঝা যাচ্ছে কিনা, এবং আমাকে দেখতে পাচ্ছেন কিনা পরিষ্কার। এই দুইটা প্রশ্নর যদি কনফার্ম উত্তর দেন তাহলে আমরা সামনের দিকে আগাবো ইনশাল্লাহ। ঠিক আছে কি? আচ্ছা, আমাকে কি শুনতে পাচ্ছেন? যারা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যুক্ত আছেন তারা একটু কনফার্ম করেন। শুনতে পাচ্ছেন? ওকে, এইটা কনফার্ম করতে মনে হয় অনেক বেশি সময় লেগে গেল। ঠিক আছে, প্রথমেই আমি আদাব স্যার, বিপাশা রায়। হ্যাঁ হ্যাঁ, বিপাশা কেমন আছো? আচ্ছা, প্রথমেই আমি পরিচিত হয়ে নেই আপনাদের সাথে। আমি মোহাম্মদ সুলতান মাহমুদ। আমি এসি জব কেয়ারের সিনিয়র শিক্ষক। দীর্ঘদিন থেকে এখানে ক্লাস নিচ্ছি। অফলাইন ব্যাচগুলোতে ইলেকট্রনিক্স পার্ট, এবং অনলাইন ব্যাচগুলোতে ইলেকট্রনিক্স পার্ট এবং জেনারেল ম্যাথের ক্লাস নিয়ে থাকি। আমি সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার হিসেবে বিটিসিএল এ কর্মরত আছি। আপনাদের আজকে সম্ভবত আমি যদি ভুল না করে থাকি, আজকে আমাদের জেনারেল ম্যাথ ক্লাস। জি, আজকে আমাদের জেনারেল ম্যাথের ক্লাস। এবং প্রথমে আমরা সাধারণত ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স বেজের যে স্টুডেন্টগুলো, তাদের জন্য ব্যাচগুলো চালু করে থাকি। আমাদের ব্যাচগুলোতে ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স ডিপার্টমেন্টের স্টুডেন্টরা সাধারণত ভর্তি হয়, এবং অন্য ডিপার্টমেন্টের যারা আছে তারা অনলাইনে অন্য ডিপার্টমেন্টের যারা আছেন তারা নন ডিপার্টমেন্ট করেন। তো আমাদের ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স এর যে চাকরির সেক্টরগুলা, তার বেশিরভাগ সংখ্যক পরীক্ষা হয়ে থাকে বুয়েটে, এবং বুয়েটের প্যাটার্নে জেনারেল ম্যাথ একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বুয়েট প্যাটার্নে চাকরি হওয়ার ক্ষেত্রে। তো বেশিরভাগ চাকরির পরীক্ষাগুলোতেই জেনারেল ম্যাথ থেকে প্রশ্ন থাকে, এবং সেটা দেখা যায় 10 মার্ক, অথবা কোনো কিছু কিছু ক্ষেত্রে 20 মার্কও থাকে। তো জেনারেল ম্যাথ হচ্ছে শুধু এখানেই না, আপনারা যদি আইবিএ প্যাটার্ন বা ইদানিং পিএসসির কিছু নির্দিষ্ট প্যাটার্নেও 14 মার্ক সম্ভবত জেনারেল ম্যাথ থেকে থাকতেছে। তার মানে যে আপনার চাকরি হওয়ার ক্ষেত্রে আর অ্যাজ এ ইঞ্জিনিয়ার হিসাবে ম্যাথে ভালো করতে হবে, ম্যাথ ভালো পারতে হবে। তো সেই ধারাবাহিকতায় আমরা সব কিছু চিন্তা ভাবনা করে, সকল প্যাটার্ন সবকিছু চিন্তা ভাবনা করে আমরা আমাদের কোর্স প্ল্যানটাকে সাজিয়েছি, এবং পুরোটা সময় জুড়ে জেনারেল ম্যাথের পুরোটা সময় জুড়ে আমি আপনাদের সাথে থাকব। তো প্রথমে যদি বুয়েট প্যাটার্নের আমি প্রাথমিক একটু আলোচনা করি আমাদের নন ডিপার্টমেন্ট নিয়ে, যেহেতু আজকে নন ডিপার্টমেন্ট ক্লাস, আজকে আমি নন ডিপার্টমেন্টটা নিয়েই আলোচনা করব। তো নন ডিপার্টমেন্টের প্রথমে যদি আলোচনা করি, তাহলে নন ডিপার্টমেন্টের মধ্যে বেশ কিছু পার্ট আছে। আচ্ছা, তার আগে একটু কথা বলে নেই। আপনাদের যদি কোনো কিছু জিজ্ঞাসা থাকে, কেউ যদি আমাদের কোর্স প্ল্যান, কোর্স বিষয়গুলো, ক্লাস সম্পর্কে এই ডিটেলস জানতে চান, তাহলে তারা অবশ্যই প্রশ্ন করতে পারেন, আমাদের কমেন্টস বক্সে প্রশ্ন করতে পারেন। যারা ইন্টারনাল অ্যাপসের মাধ্যমে বা ইন্টারনাল গ্রুপের মাধ্যমে যুক্ত আছেন, তারা চাইলে আপনি মাইক্রোফোন অন করে প্রশ্ন করতে পারেন কোনো কিছু জানার থাকলে। আর এছাড়াও যদি আরো কেউ কোনো ইনফরমেশন দিতে চান, সে চাইলে সেম ওয়েতে আমাদেরকে জানাইতে পারেন, ইনফর্ম করতে পারেন। তো নন ডিপার্টমেন্টের পার্টগুলোকে আমি যদি প্রথমে ভাগ করি, তাহলে আমরা দেখব এখানে আছে বাংলা আছে, 2 নাম্বার হচ্ছে ইংলিশ। আচ্ছা,
3 নাম্বার হচ্ছে জিকে, আর 4 নাম্বার হচ্ছে জিএম জেনারেল ম্যাথ, আর 5 নাম্বার একটা জিনিস আছে সেটা হচ্ছে পিএস মানে পাওয়ার সেক্টর। তো মূলত নন ডিপার্টমেন্টের এই জায়গাগুলো থেকে প্রশ্ন হয়ে থাকে আমরা বুয়েট প্যাটার্নটা নিয়ে যদি চিন্তা করি। তো দেখা যায় বেশিরভাগ ক্ষেত্রেই এখানে 10-10 করে মার্ক থাকতে পারে। মার্ক বন্টনটা বিভিন্ন রকম ভেরিয়েশনে হয়। তো এইটা আমরা হচ্ছে পরবর্তী ক্লাসগুলোতে এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব। মান বন্টনটা নিয়ে কোথায় থেকে কত মার্ক থাকে, কোন প্রত্যেকটা প্যাটার্ন ভিত্তিক আমরা ভিডিও দেওয়ার চেষ্টা করব। আমরা খুব সম্ভবত রিসেন্ট এটা শুরু করতে যাচ্ছি। আমরা বিভিন্ন পরীক্ষা উপলক্ষে তার প্যাটার্ন সম্পর্কে দিক নির্দেশনামূলক ভিডিওগুলো আমরা পরীক্ষার আগে দিব। পাশাপাশি এখন আমাদের যেটা করার যে এখন আমি ডিপলি যাব না, ডিপলি গেলে 1 ঘন্টার ক্লাস, 1 ঘন্টার ক্লাসে আমি আসলে কিছুই কভার করতে পারবো না। তো আমি প্রথম দিকে একদম প্রাথমিক একটা ধারণা দিয়ে তারপর আমি আমার ক্লাসে চলে যাব। তো বাংলা, ইংলিশ, জিকে এবং জিএম। তো জিএম হচ্ছে জেনারেল ম্যাথ। এখানে কিছু কিছু পরীক্ষায় 10 মার্ক এবং কিছু সংখ্যক পরীক্ষায় 20 মার্কও থাকে। তো বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। যেমন হচ্ছে যদি বলি যে আগে পিজিসিবির পরীক্ষায় আগে যেটা হইতো যে 20 মার্কও থাকতো কিছু কিছু সময়। তো দেখা যায় যে আরো কিছু পরীক্ষা আছে যেগুলোতে বেশিরভাগ ক্ষেত্রে 10 মার্ক থাকে, তারপর 2-1টা পরীক্ষাতে 20 মার্কও থাকে। আচ্ছা, আবার পাওয়ার সেক্টর, সব পরীক্ষায় আবার পাওয়ার সেক্টর থাকে না। এই পাওয়ার সেক্টরটা পাওয়ার সেক্টর রিলেটেড যে পরীক্ষাগুলো আছে সেখানে পাওয়ার সেক্টর থাকে। আর সেখানে পাওয়ার সেক্টর 10 মার্ক থাকতে পারে। জিকেও সেম 20 অথবা 10 থাকতে পারে, 10 অথবা 20। এই দুইটা মিলে কিছু কিছু পরীক্ষায় 10 থাকে, 5-5 করে 10, অথবা কিছু কিছু পরীক্ষায় 10-10 করে 20 থাকে। তো নর্মালি এইরকম একটা প্যাটার্নে আমাদের বুয়েটে পরীক্ষা দিতে হয়, যেখানে বেশিরভাগ ক্ষেত্রে বাংলা ইংলিশ মিলে 10 থাকে। আবার জিকেতে সেক্ষেত্রে 20ও থাকতে পারে, 10 থাকতে পারে, জিএম এ 10ও থাকতে পারে, 20ও থাকতে পারে, আর পিএস এ হচ্ছে 10 মার্ক থাকে। তো এই মার্কগুলো ক্যারি করার জন্য আমরা কিছু মানে আমরা যখন বুয়েট প্যাটার্নের চাকরির পরীক্ষাগুলো দিব তখন দেখা যাবে শুধুমাত্র নন দিয়ে আমাদের চাকরি হবে না, আবার শুধু ডিপার্টমেন্ট দিয়েও চাকরি হবে না, প্রত্যেকটা পার্টকে সমান গুরুত্ব দিয়ে দেখতে হবে। তো এই সমান গুরুত্ব দেওয়ার জন্য আমরা সমান সংখ্যক ক্লাস বা যতগুলো ক্লাস লাগবে সম গুরুত্ব দিয়ে আমরা ক্লাসগুলো করাই, যেখানে আমাদের 0 থেকে শুরু করে একদম আপডেট লেভেলের মোটামুটি বিসিএস পর্যন্ত আসা প্রশ্নগুলো আমরা সলভ করি। তো দেখা যায় যে আমাদের ক্লাসগুলো কমপ্লিট করলে, যদি আমাদের সবগুলো ক্লাস কমপ্লিট করা হয়ে যায় বা আমাদের টপিকটা যদি শেষ করা হয়ে যায়, মোটামুটি 95% চাকরির পরীক্ষায় একদম মানে সম্পূর্ণটাই কমন পাওয়া যাইতে পারে যদি আমরা সম্পূর্ণটা শেষ করি। তো যাই হোক, আমি যেহেতু আমি জেনারেল ম্যাথ নিয়ে কথা বলবো, কেউ কিছু বলছেন? ওয়ালাইকুম আসসালাম, হাবিব হোসেন, তারপরে অভিজিৎ শীল, উনিও সালাম দিয়েছেন। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, সালামের পাশাপাশি আপনারা কিছু চাইলে বলতেও পারেন, আমরা সেটাও শুনতে পাবো ইনশাল্লাহ। আচ্ছা, যেহেতু আমি জেনারেল ম্যাথের মানুষ, আজকে আমি জেনারেল ম্যাথ নিয়ে আলোচনা করব। তো আমি জেনারেল ম্যাথের বিষয়টাই আজকে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করি। তো পরে কখনো সময় সুযোগ হইলে আমরা এই টপিকগুলো নিয়েও কিছু কথা বলবো। তো আমাদের বাংলার জন্য বাংলা স্যার আছেন, ইংলিশের জন্য ইংলিশ স্যার আছেন, জিকের জন্য জিকে স্যার আছেন, আর পিএসটা সাধারণত নিজেদের পড়ে নিতে হয়, এমসিকিউটা। তো এই যে ম্যাথের জন্য তো আমি আছি। তো এই প্রত্যেকটা টপিকের প্রত্যেকজন স্যার সে বিস্তারিত আলোচনা করবেন, এবং আমরা বিশ্বাস করি সেই সমস্ত স্যারেরা বিভিন্ন প্রশ্ন রিসার্চ করে এবং ওই প্রশ্ন রিসার্চের ভিত্তিতে তিনি আপনাদেরকে তথ্য সরবরাহ করবেন। যদি এমনটা না হয় তাহলে সেটার ক্ষেত্রে আমরা যারা আছি আমরা সে তথ্যটা সরবরাহ করব ইনশাল্লাহ। তো আমি অন্য টপিকগুলো যদি পিএস নিয়ে, পাওয়ার সেক্টর নিয়ে যদি একটু বলতে হয়, তো পাওয়ার সেক্টরটা হচ্ছে যখন কোনো চাকরি পরীক্ষা হয়, চাকরি পরীক্ষার আগে আগে যদি পাওয়ার সেক্টরের পরীক্ষা হয়, সেখানে যদি পাওয়ার সেক্টর থেকে প্রশ্ন থাকে, পাওয়ার সেক্টর দ্যাট মিনস পিজিসিবি, ইজিসিবি, ডেসকো, নেসকো, পিডিবি, তারপর এই রিলেটেড যে প্রতিষ্ঠানগুলো আছে যেগুলো পাওয়ার নিয়ে কাজ করে, এই ধরনের প্রতিষ্ঠানের পরীক্ষার ক্ষেত্রে পাওয়ার সেক্টর থেকে প্রশ্ন থাকতে পারে, বেশিরভাগ ক্ষেত্রে প্রশ্ন থাকে। এই প্রশ্নগুলোর জন্য আমাদের কোচিং এর পক্ষ থেকে বা বিভিন্ন গ্রুপের পক্ষ থেকে বিভিন্ন ব্যক্তি উদ্যোগে শীটগুলো সরবরাহ করা হয়। তো ওই সময় জাস্ট এই শীটটা পড়ে নিলেই হবে পাওয়ার সেক্টরের। তো পাওয়ার সেক্টর তখন ওই শীট থেকে মোটামুটি দেখা যায় যে ভালো কমন থাকে। তো এটা নিয়ে আমাদের কোনো প্যারা নাই, আমাদের প্যারার আসলে কোনো বিষয়ই নাই। এখন আমরা সাধারণ গণিত বা জিএম নিয়ে আলোচনা করব। তো সাধারণ গণিতের ক্ষেত্রে কিছু কি দেওয়া হবে?
হ্যাঁ অবশ্যই, কেন পাবেন না? সবকিছু এ টু জেড আমাদের কোচিং এর কোনো কিছুই আমরা নিজেদের জন্য করি না। আমাদের কোনো শিট, কোনো গাইড, কোনো কিছুই বা কোনো হ্যান্ড নোট, এগুলো কোনো কিছু আমরা নিজেদের জন্য করি না, আমরা স্টুডেন্টদের জন্য করি এবং সবকিছু আমরা স্টুডেন্টদের দেরকে সরবরাহ করি। তো এখানে অনলাইনে থাকলে হয় কি, অনলাইনে তো আসলে হার্ড কপিটা দেওয়া যায় না। অনলাইন গুলাতে আমরা হচ্ছে সফট কপি দেই, মানে পিডিএফ করে দেই। তো কেউ যদি এখন প্রিন্ট করে নিতে পারে, আর যদি কেউ হার্ড কপি নিতে চায় তো সে আমাদের সাথে যোগাযোগ করলে আমরা কুরিয়ার করে দিব এখান থেকে। এগুলো নিয়ে কোনো প্যারা নেই। আর আমরা সবকিছু আপনাদের জন্যই করি, তো আপনাদেরকে দেবো না, দেবো কাদেরকে? ওয়েলকাম। ওকে, তো এবার জেনারেল ম্যাথ। তো বুয়েটের ক্ষেত্রে, বুয়েট প্যাটার্নের জন্য জেনারেল ম্যাথের ক্ষেত্রে আমি আজকে যেহেতু আমার পাটিগণিত আলোচনা, আমি সবকিছু আলোচনা করার চেষ্টা করব একটু একটু করে। তো পাটিগণিত নিয়ে যদি প্রথমে কথা বলি, পাটিগণিতের বেশ কিছু অধ্যায় আছে যে অধ্যায়গুলো থেকে বুয়েট সচরাচর প্রশ্ন করে। সচরাচর মানে দেখা যাবে যে আপনি যদি 100টা পরীক্ষাকে কাউন্ট করেন, সেক্ষেত্রে 98 বা 98টা পরীক্ষাতে এই জায়গাগুলো থেকে প্রশ্ন করে, এর বাইরে প্রশ্ন দেয় না। এইরকম কিছু গুরুত্বপূর্ণ অধ্যায় বুয়েটের দৃষ্টিতে আছে। তো প্রথমেই যদি আমি বলি সেক্ষেত্রে সংখ্যা, সংখ্যা নামে একটা অধ্যায় আছে। আচ্ছা, তার আগে বলে নেই যে এই যে আমি যে টপিকগুলোর কথা বললাম, বাংলা, ইংরেজি, তারপরে হচ্ছে সাধারণ জ্ঞান, তারপর হচ্ছে জেনারেল ম্যাথ, এই জিনিসগুলোর জন্য আমরা আসলে কোন বইটা ফলো করব? তো আমাদের বাংলা স্যার আছেন, উনি ওনার লেখা একটা বই আছেন, উনি অবশ্যই সেই বইটাই পড়ান। বা আরো যদি ভালো কোনো বই লাগেন সেটা উনি বলে দিবেন। আর সেকেন্ড হচ্ছে যে ইংলিশ স্যার ইংলিশ বইয়ের কথা বলে দিবেন, এটা নিয়ে কোনো প্যারা নাই। আর আমি যেহেতু ম্যাথ পড়াবো, আমার দৃষ্টিতে খায়রুল বেসিক ম্যাথ লেটেস্ট এডিশন যেটা আছে আমার কাছে বেস্ট মনে হয়। তো খায়রুল বেসিক ম্যাথ আমরা এই ক্ষেত্রে সাজেস্ট করি, খায়রুল বেসিক ম্যাথটা কিনবেন। আর জিকের জন্য জিকে স্যার আছেন, উনি বলে দিবে, সমস্যা নাই। প্রত্যেকটা টপিকের আলাদা আলাদা স্যার আছেন এবং তারা তাদের কি কি লাগবে কোর্স ম্যাটেরিয়ালস হিসেবে, কি কি বই লাগবে, কি কি শীট উনি দিবেন, সবকিছু তার কাছে সাজানো আছে। তো আমি জেনারেল ম্যাথ যেহেতু পড়াবো, সেহেতু আমি জেনারেল ম্যাথের কথা বলতেছি, সেটা হচ্ছে খায়রুল বেসিক ম্যাথ আমরা ফলো করব। এছাড়াও যদি কেউ অন্য কোনো বই ফলো করতে চান, আমাদের কোনোই সমস্যা নাই। তবে যেহেতু একটা বইকে শুধু ফলো করতে হয়, যে ক্লাসে অনেক স্টুডেন্ট থাকে, সবাই যদি আলাদা আলাদা বই হয় তাহলে বিষয়টা অন্যরকম হয়ে যাবে। যে আমি কোনটা করাবো, সে কোনটা দেখে দেখবে, ও আরেকজন কোনটা থেকে দেখবে। এই জন্য সবার জন্য কমন একটা, সেটা হচ্ছে খায়রুল বেসিক ম্যাথ। তো খায়রুল বেসিক ম্যাথটা আমরা আপাতত ফলো করব। এরপর যদি আরো কেউ অন্য কোনো বই করতে চান, আমাদের কোনো সমস্যা নেই। তো খায়রুল বেসিক ম্যাথের থেকে আমি বলতেছি, প্রথমে আমরা সংখ্যা অধ্যায় করব, তারপর আমরা করব ঐকিক নিয়ম। আচ্ছা, প্রত্যেকটার ক্ষেত্রে আমি আর একটা কাজ করি, এই অধ্যায়গুলা থেকে আবার যে যে জিনিসগুলো ইম্পর্টেন্ট এগুলো আমি একটু বলে দিই। আচ্ছা, এই ইম্পর্টেন্ট গুলো বলে দিলে একটা ভুল মেসেজও যায়, অনেকেই ভাবে স্যার অসাধারণ, রোকন বাদশাহ, থ্যাংক ইউ স্যার। আচ্ছা, উনি আমাদের বাংলা স্যার। গতকাল মনে হয় ক্লাস নেছে না আপনাদের সাথে? হ্যাঁ। তো আমরা সংখ্যা নিয়ে যেহেতু সংখ্যা নিয়ে প্রথমে আলোচনা করব এবং সংখ্যার অধ্যায়ে 1 নাম্বার টাইপ থেকে শুরু করে লাস্ট টাইপ পর্যন্ত যত অঙ্ক আছে আমরা সবই করব। কিন্তু এর মধ্যে থেকে যে ইম্পর্টেন্ট টপিক আমি সেগুলোকে একটু মার্কিং করে দিচ্ছি, জাস্ট ইম্পর্টেন্ট গুলোকে বোঝার জন্য। তার মানে এই না যে আমরা শুধু এই কয়টাই করব, আমরা পুরোটাই করব। ঠিক আছে? আচ্ছা, প্রথমে আমরা করব মৌলিক সংখ্যা। মৌলিক সংখ্যাটা ইম্পর্টেন্ট। মৌলিক সংখ্যার বিষয়টা হচ্ছে যে কোনটি মৌলিক সংখ্যা বা কতটি, এর থেকে এত পর্যন্ত কতটি মৌলিক সংখ্যা আছে, এই টাইপের। তার মানে আমাদেরকে আগে মৌলিক সংখ্যা ফাইন্ড আউট করা শিখতে হবে। তো সংখ্যার অধ্যায়ে আমরা মৌলিক সংখ্যা বা বিভিন্ন রকম সংখ্যা নিয়ে কাজ করব। তো এই সংখ্যাগুলো নিয়ে কাজ করার মধ্যে তার মধ্যে ইম্পর্টেন্ট টপিক হচ্ছে কোনটি মৌলিক সংখ্যা এবং এত থেকে এত পর্যন্ত কোনটি মৌলিক সংখ্যা নয় বা কতটি মৌলিক সংখ্যা আছে, এই টাইপের প্রশ্নগুলো। তারপর 2 নাম্বার হচ্ছে মূলদ অমূলদ সংখ্যা। মূলদ অমূলদ সংখ্যা, কোনটি মূলদ সংখ্যা কোনটি অমূলদ সংখ্যা, এরকম এমসিকিউ টাইপের প্রশ্ন। তারপরে হচ্ছে ভাজক সংখ্যা। ভাজক সংখ্যা মানে একটা সংখ্যা দিয়ে বলবে এই সংখ্যাটার ভাজক সংখ্যা কতটি আছে, তো এটাকে বের করতে হবে। জাস্ট এইগুলো আমরা করব, আমরা এগুলো ধারাবাহিকভাবেই করব। তারপরে 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যার স্থান বিনিময় রিলেটেড। আচ্ছা, তো মূলত সংখ্যার অধ্যায় থেকে এই 4টা টাইপ খুব বেশি ইম্পর্টেন্ট। এছাড়া
আরো যা আছে আমরা সেগুলোও করব। আমি আবারও বলতেছি, আমরা আমরা 1 নাম্বার টাইপ থেকে শুরু করে লাস্ট টাইপ পর্যন্ত সবই করব, কিন্তু ইম্পর্টেন্ট গুলাকে জাস্ট আগে মার্কিং করতেছি। যেই অধ্যায়, এই টপিক, এই বিষয়গুলো ইম্পর্টেন্ট, এই জায়গাগুলো থেকে প্রশ্ন আসে। আমার কথা কি বোঝা যায়? বোঝা যায়? কি হলো, অ্যাপসের সবাই কি হ্যাঁ একটু, সবার কি একই সমস্যা হচ্ছে? সবার কি একই সমস্যা হচ্ছে? আচ্ছা, যার বোঝা যাচ্ছে না তার মনে হয় নেটে একটু প্রবলেম করতেছে। আচ্ছা, যারা ইয়েতে আছেন, আমাদের লাইভে আছেন, তারা একটু কনফার্ম করেন তো বোর্ডের লেখা কি বোঝা যাচ্ছে? আর ভিডিওটা আরেকটু ক্লিয়ার হতে হবে, তাই তো? ওকে, আমি এই যে আমাদের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ শুনতে পারছে, বিষয়টা জানতে পারছে, মনে হয় ঠিক করে দেবে, আসবে হয়তো। আচ্ছা, 2 নাম্বার যেটা, সেটা হচ্ছে ঐকিক নিয়ম। 2 নাম্বার অধ্যায়ে করব আমরা ঐকিক নিয়ম। ঐকিক নিয়মের ক্ষেত্রে যে অঙ্কগুলা, যে টাইপগুলা ইম্পর্টেন্ট, ওই টাইপগুলাকে একটু বলে দেই। সময় ও কাজের অঙ্ক করব, সময় ও কাজের অঙ্ক। তারপরে অতিরিক্ত শ্রমিক লাগার অঙ্ক। তারপর 3 ধাপের ঐকিক। তারপরে খাদ্য ও সৈনিক। আচ্ছা, ঐকিক নিয়মের ক্ষেত্রেও একই কথা। আমরা 1 নাম্বার টাইপ থেকে শুরু করে একদম লাস্ট টাইপ পর্যন্ত, সর্বশেষ টাইপ পর্যন্ত সব অঙ্কই করব ধারাবাহিকভাবে, কিন্তু তার মধ্যে ইম্পর্টেন্ট গুলা, গুরুত্বপূর্ণ টাইপগুলা আমি এখানে মার্কিং করলাম। একটা হচ্ছে সময় ও কাজের অঙ্ক, তারপরে 2 নাম্বার হচ্ছে অতিরিক্ত শ্রমিক লাগার অঙ্ক। এতজন শ্রমিক এতদিনে কাজটি করলো, এই কাজটি এতদিনে করতে চাইলে কতজন শ্রমিক অতিরিক্ত লাগবে, এই টাইপের যে প্রশ্নগুলো আছে। তারপরে 3 ধাপের ঐকিক আছে কিছু, হ্যাঁ, সেগুলো করব। তারপরে খাদ্য ও সৈনিকের অঙ্ক, যে এতজন সৈনিক ছিল, এতদিনের খাদ্য শেষ হয়ে গেল, ঠিক আছে, আরো কতদিন খাইতে পারবে, আরো কতজন সৈনিক লাগবে, খাদ্য, অবশিষ্ট খাদ্য। এই টাইপের যে অঙ্কগুলো আছে, এইগুলা হচ্ছে সব থেকে বেশি ইম্পর্টেন্ট। কিন্তু আমরা করব কি, শুধু এই কয়টা করব না, আমরা আসলে 1 নাম্বার টাইপ থেকে শুরু করে সব রকম করব, একদম বেসিক থেকে শুরু করে আপডেট পর্যন্ত, একদম জিরো থেকে শুরু করে আপডেট পর্যন্ত সব রকম অঙ্ক আমরা করব ইনশাল্লাহ। তারপর হচ্ছে আমি কি মুছে দিব এই দুইটা? আচ্ছা, আপনারা একটু স্ক্রিনশট দিয়ে রাখেন, পরবর্তীতে কাজে দিবে। আসলে ম্যাথের সিলেবাসটা অনেক বড়, অনেকেই মনে করে এত বড় সিলেবাস কয়দিনে শেষ করব, ম্যাথ বইগুলো তো অনেক মোটা মোটা, সবাই ভাবে যে এত মোটা বই এটা কয়দিনে শেষ করব। তো এই এক পাশ থেকে শুরু করে আরেক পাশে যাইতে যাইতে দেখা যাবে তার চাকরির বয়স, অনেকের বয়স শেষ হয়ে যাবে। আবার অনেকের দেখা যাবে যে আসলে এক পাশ থেকে আরেক পাশে যাইতে যাইতে অনেক সময় লেগে যাবে, এবং ততদিনে আসলে তার মানে মানে একদম আমাদের যে কি বলে মোস্ট পপুলার যে সার্কুলার গুলা, যেগুলাতে সবার ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্সের স্টুডেন্টরা যেটার জন্য অপেক্ষায় থাকে, বিশেষ করে পিজিসিপি, যেখানে পদ সংখ্যা অনেক বেশি থাকে, তো বিটিসিএল, এইরকম আরো যে প্রতিষ্ঠানগুলো আছে, দেখা যাবে যে এই শেষ করতে করতে দেখা যাবে যে আমাদের এই সার্কুলারগুলো চলে গেছে। তো এই জন্য আমরা প্রথমেই যেটা করব, যেই জায়গাগুলো থেকে প্রশ্ন হয়, আমরা বিভিন্ন সালের প্রশ্নগুলা রিসার্চ করে এবং বিভিন্ন সালের প্রশ্নগুলো আমরা দেখে আমাদের অভিজ্ঞতা থেকে আমরা কিছু ইম্পর্টেন্ট, তারপর লেস ইম্পর্টেন্ট, তারপরে লাগেই না, এই টাইপের 3টা টাইপের ভাগ করছি। করার পর এখন আমরা প্রথমেই যেটা করাই, যে জায়গাগুলো থেকে সচরাচর প্রশ্ন আসি, ওই অধ্যায়গুলো আগে আমরা শেষ করি।
তো আমি সেই ধারাবাহিকতাটা দেখাচ্ছি, আমরা কার পরে কোন অধ্যায়টা করব এবং কোনগুলো ইম্পর্টেন্ট অধ্যায়। আমি যেগুলো লিখতেছি এগুলো মোস্ট ইম্পর্টেন্ট অধ্যায়, এবং এই অধ্যায়গুলো থেকেই দেখা যাবে বুয়েটের 10টা প্রশ্নের ভেতর থেকে 8টা 9টা এখান থেকেই কমন পাওয়া যাবে, এই কয়টা অধ্যায় থেকেই। আবার কিছু না, বেশিরভাগ ক্ষেত্রে 10টাও কমন পাওয়া যেতে পারে। তো আমাদের যদি একটু কৌশলী করে আমরা না পড়ি, পড়াশোনা না করি, তাহলে দেখা যাবে যে আসলে আমাদের ম্যাথ শেষ হচ্ছে না। এবং ম্যাথে বেশিরভাগ স্টুডেন্টের দেখি ম্যাথের একটা ভীতি কাজ করে। তবে অনেকে আছে ম্যাথে ভালো, যারা ম্যাথে ভালো ইঞ্জিনিয়ার হিসেবেও তারাই ভালো, এবং তারা দেখা যায় যে ম্যাথে ভালো হলে ক্যালকুলেশন যার যত স্মুথ হবে, ক্যালকুলেশন যে যত দ্রুত করতে পারবে, ডিপার্টমেন্টের ক্যালকুলেশনের ক্ষেত্রে এই এই ক্যালকুলেশনগুলো তাকে হেল্প করবে। এবং দেখা যাবে ডিপার্টমেন্টের অনেক বড় বড় ক্যালকুলেশন, অনেক 3-4 লাইনের ক্যালকুলেশন সে শর্টকাটে করে ফেলবে। দেখা যাবে আমাদের অনেক সময় ইকুয়েশন সলভ করতে হয়, একাধিক সমীকরণ হয়, এই সমীকরণগুলো সলভ করতে হয়। এই সমীকরণ সলভ করতে গেলে অনেক সময় দেখা যায় যে 2 লাইন 4 লাইন করে করে লিখতে হয়। তো আমাদের তো আসলে ম্যাথ করার জন্য জায়গা, একটা নির্দিষ্ট পরিমাণ জায়গা থাকে ডিপার্টমেন্টের ম্যাথ করার জন্য। তো এখন আমি যদি ওই জায়গা আপ করে চলে যাই ক্যালকুলেশন বড় করতে করতে, তাহলে তার হবে না, বাকি অংশ আমি কোথায় করব। তো এই জন্য আমাদের ম্যাথে এক্সপার্ট হতে হবে। ম্যাথে এক্সপার্ট হলে আমরা ক্যালকুলেশনটা স্কিপ করতে পারবো, 2-3 লাইন জাম্প করতে পারবো। তো সেই ধারাবাহিকতা, এই বিষয়টাকে লক্ষ্য রেখেই আমরা সব রকম ক্যালকুলেশনগুলোও শিখবো। দেখা যাবে যে হচ্ছে আমরা শর্টকাটে গুণ করা শিখবো, শর্টকাটে ভাগ করা শিখবো, দশমিকের যোগ বিয়োগ গুণ ভাগ শিখবো, যেগুলো আসলে আমার ক্যালকুলেটর যদি কোথাও ইউজ করতে না দেয় সেখানে যেন আমার কাজে লাগে। বড় বড় ক্যালকুলেশনগুলো যেন কিভাবে শর্টকাটে শেখা যায়, এই জিনিসগুলো আমরা শিখবো। তো এতে করে আমাদের শুধু ডিপার্টমেন্ট মানে জেনারেল ম্যাথই হেল্প করবে না, এতে করে আমাদের ডিপার্টমেন্টের জন্য হেল্পফুল হবে। তো আমি যেহেতু ম্যাথের সিলেবাসটা বিশাল বড়, এই সিলেবাসটাকে আমরা প্রথমে একটু ছোট করে ফেলি। আমরা আগে মেন টপিক, যে জিনিসগুলো না হইলেই না, আগে এগুলো শেষ করি। অর্থাৎ যে জায়গাগুলো থেকে প্রত্যেকটা চাকরির পরীক্ষায় প্রশ্ন আসে, আমরা আগে ওই জায়গাগুলো শেষ করব। করার পরে তারপরে লেস ইম্পর্টেন্টগুলো, তারপরে একদমই আসে না ওই জিনিসগুলোও দেখব। মানে আমরা পুরোটাই করব। আমরা হয়তো ডিপার্টমেন্ট ম্যাথ হচ্ছে পুরো বইটাই শেষ করব, কিন্তু সেটা 3টা ধাপে করব। প্রথম ধাপটা কি হবে? প্রথম ধাপ হবে মোস্ট ইম্পর্টেন্ট টপিকগুলো করব। তারপরে এতে করে হবে কি, যে এর মধ্যে যদি আমার কোনো চাকরি পরীক্ষা হয়, সেখানে আমি পরীক্ষা দিতে গেলে দেখা যাবে যে অঙ্কগুলো আসছে তার মধ্যে 10টা আসলে আমি 9টাই পারি, তো আমার জন্য এটা বিশাল পাওয়া। তো এরপরে হয়তো আমি লেস ইম্পর্টেন্ট গুলো করবো, তারপর যেগুলো লাগেই না এগুলোতে আমরা একটু ধারণা দিব, কেউ যদি করতে চায় করবে, কেউ না চাইলে করবে না। তো এই হচ্ছে আমাদের ধারাবাহিকতা, এবং সেই জন্য আমি ম্যাথের সিলেবাসটাকে আগে ছোট করে নিচ্ছি, ছোট করে নিয়ে ইম্পর্টেন্ট জিনিসগুলোকে আগে ফাইন্ড আউট করে নিচ্ছি। নেওয়ার পর আমরা এইভাবে পড়াশোনা শুরু করব। তো 3 নাম্বার যে অধ্যায় আছে, 3 নাম্বার অধ্যায়টা হচ্ছে ভগ্নাংশ। এই ভগ্নাংশের অধ্যায়ে অনেক আলোচনা আছে, এবং আলোচনাগুলো অনেক বিস্তৃত। প্রকৃত ভগ্নাংশ, অপ্রকৃত ভগ্নাংশ, তারপরে হচ্ছে মিশ্র ভগ্নাংশ, তারপর হচ্ছে এই টাইপের অনেক কিছু আছে। এই জিনিস পুনঃপণিক, এই অনেক বিষয় নিয়ে আমরা আগে প্রাথমিক আলোচনা করব। এই বিষয়গুলো সম্পূর্ণটা ক্লিয়ার হব, তারপরে অঙ্কে যাব। কিন্তু অঙ্কে যাওয়ার পরেই আমার যদি প্রশ্ন হয় যে পরীক্ষায় কি আসে, তো পরীক্ষায় যেটা আসে, পরীক্ষায় যে জিনিসগুলো আসে আমরা সেটা একটু দেখি। সেটা হচ্ছে ভগ্নাংশের ভিতরে বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা বের করা। বৃহত্তম ও ক্ষুদ্রতম ভগ্নাংশ নির্ণয়। আচ্ছা, একটা ভগ্নাংশ, চারটা ভগ্নাংশ দেয়া থাকবে, দেয়া থেকে বলা হবে যে কোনটা বড়, অথবা বলা হবে কোনটা ছোট। এই টাইপের প্রশ্নগুলা মানে খুবই ইম্পর্টেন্ট, এবং দেখা যায় যে বেশিরভাগ চাকরির পরীক্ষায় এই প্রশ্নটা আসেই। বেশিরভাগ চাকরির পরীক্ষায় যে এই চারটা ভগ্নাংশ দিয়ে বলে দেয় কোনটা বড়। তারপর ওই যে মৌলিক সংখ্যাটা লিখলাম, মৌলিক সংখ্যা থেকে প্রশ্ন আসেই। ঐকিক নিয়ম থেকে এমন কোনো চাকরির পরীক্ষা হয়তো হবেই না যেখানে ঐকিক নিয়ম থেকে প্রশ্ন আসবে না। বেশিরভাগ চাকরি পরীক্ষায় ঐকিক নিয়ম থেকে প্রশ্ন আসবে। তো এই জিনিসগুলো হচ্ছে আমাদের মানে ফাইন্ড আউট করে নিতে হবে যে কোন জিনিসগুলো আমাদের বেশি ইম্পর্টেন্ট। আমি যদি ইম্পর্টেন্ট জিনিসগুলো ফাইন্ড আউট করতে না পারি, তাহলে আসলে আমার জন্য কোর্স কমপ্লিট করাটা কঠিন হয়ে যাবে। তো তারপর যদি আসি, ভগ্নাংশ তৈরি করা, একটা একাধিক সংখ্যা থাকবে, সেখান থেকে আমরা ভগ্নাংশ তৈরি করব। যদিও এইখান থেকে প্রশ্ন পরীক্ষায় আসে না, এই জায়গা থেকে ভগ্নাংশ তৈরি করা থেকে, কিন্তু অন্য অঙ্কগুলো করার ক্ষেত্রে ভগ্নাংশের যখন শতকরা করব, এই জায়গাগুলোর ক্ষেত্রে এই ভগ্নাংশের এই কনসেপ্টটা কাজে লাগবে। এই জন্য ভগ্নাংশ তৈরি করাটাও আমরা শিখব। তারপর যদি আমি বলি 3 নম্বরে খুঁটি ও ট্যাঙ্ক সংক্রান্ত অঙ্ক। খুঁটি ও ট্যাঙ্ক। একটি খুঁটির এত অংশ কাদার ভেতরে, এই টাইপের। হ্যাঁ,
সংক্রান্ত অঙ্ক, লব ও হরের হ্রাস বৃদ্ধি, এইটা আসে। হ্যাঁ, বুঝছি কিনা, বোঝা যাচ্ছে কথা? আচ্ছা, এখন কি ক্লিয়ার হয়েছে ভিডিও? এখন ক্লিয়ার হয়েছে? এখন কে যেন অবজেকশন দিল, বোঝা যাচ্ছিল না। ভাই একটু সাড়া দিতে হবে। জি, দেখা যাচ্ছে অভিজিৎ শিলিয়াস। ওকে, ঠিক আছে। এই হচ্ছে আমাদের ভগ্নাংশ নিয়ে আলোচনা। আমরা ভগ্নাংশেরও আবারও বলতেছি, 1 নাম্বার টাইপ থেকে শুরু করে লাস্ট টাইপ পর্যন্ত সব অঙ্কই করব, কিন্তু এই জিনিসগুলো ইম্পর্টেন্ট, এই জায়গাগুলা আমার লাগবেই। হ্যাঁ, আমি সেইগুলাকে মার্কিং করে দিলাম। আচ্ছা, এরপর হচ্ছে শতকরা। লিঙ্ক পরিবর্তন এখনই লাইভে ওরা কি করবে? আচ্ছা, 1 মিনিটের জন্য আমরা একটু ব্রেক নিচ্ছি, আমাদের লিঙ্কটা পরিবর্তন করতে হবে অ্যাপসের মাধ্যমে যারা আছে, তো এই জন্য আমরা 1 মিনিটের একটু ব্রেকে যাচ্ছি। লাইভ টক করছেন? হ্যাঁ, লাইভে যারা আছেন তারা আপনাদের কোনো কিছু জানতে চাওয়ার থাকলে আপনারা প্রশ্ন করতে পারেন। লাইভে যারা আছেন তারা আমাদের কোর্স এবং বিভিন্ন বিষয় নিয়ে যদি কারো কোনো কিছু জানতে চাওয়ার থাকে তারা প্রশ্ন করতে পারেন। আমরা এখন প্রশ্ন নিচ্ছি, প্রশ্ন দেখতেছি। এই জায়গাটাতে গ্যাপ হয়ে যায়, ব্রেক দিলেই চলে যায় পোলাপান। নাই, কারো কিছু জানতে চাওয়া নাই। ওকে, আচ্ছা ঠিক আছে, তাহলে 1 মিনিটের ব্রেক পরে আমরা আবারও শুরু করতেছি। আমরা ছিলাম শতকরায়, আমি আবারও শতকরায় যাচ্ছি। শতকরায় আমরা, শতকরা খুবই একটা গুরুত্বপূর্ণ অধ্যায়, এবং বুয়েটে এমন কোনো চাকরির পরীক্ষা, বা বুয়েট কেন, শুধু এমন কোথাও চাকরির পরীক্ষা হবে না যেখানে ম্যাথ থাকবে কিন্তু শতকরা থেকে চাকরির পরীক্ষা থাকবে না, এমন হওয়ার সম্ভাবনা খুবই কম, খুবই কম। আচ্ছা, তো ঠিক আছে, তাহলে শতকরায় আমরা ওই যে প্রথমেই একদম 1 নাম্বার টাইপ থেকে শুরু করে সব রকম টাইপের অঙ্ক করব। ডন্ট শো এগেইন কি আসছে এটা, 1 নাম্বার টাইপ থেকে সব রকম টাইপের অঙ্ক করব। তো তার মধ্যে ইম্পর্টেন্ট টপিকগুলা একটু আমি লিখে দেই, ইম্পর্টেন্ট টাইপগুলা। প্রথমে হচ্ছে শতকরার শতকরা। শতকরা, শতকরার শতকরা বিষয়টা এমন যে 20%-এর 10% কত, এইরকম টাইপের, যে শতকরার আবার শতকরা বের করতে হবে। হ্যাঁ, এইরকম টাইপ, এইটা খুবই ইম্পর্টেন্ট, এবং বিসিএস সহ যে কোনো চাকরির পরীক্ষায় এখান থেকে প্রশ্ন আসে। আবার 2 নম্বরে আছে হচ্ছে শতকরার কম বেশি ছোট বড়। হ্যাঁ, শতকরার ছোট বড়, কম বেশি ছোট বড়, এই টাইপ, যে শতকরার এত থেকে এত কম, কত কম,
এত থেকে এত কত বেশি, তারপর এত থেকে এত কোনটা বড় কোনটা ছোট, এই টাইপের। হ্যাঁ, তারপর হচ্ছে হ্রাস বা বৃদ্ধির শতকরা, হ্রাস বৃদ্ধির শতকরা, তারপর হচ্ছে কমিশন সংক্রান্ত, তারপরে পাশ ফেলের শতকরা। মোটামুটি শতকরা অধ্যায়ের এই যে 5টা টাইপ আমি দিলাম, এই 5টা টাইপ ইম্পর্টেন্ট। বেশিরভাগ চাকরির পরীক্ষায় প্রশ্ন এই 5টা টাইপের মধ্য থেকেই থাকবে। কিন্তু কথা হচ্ছে এই 5টা টাইপ কি শুধু আমরা তাহলে করব না, আমরা আসলে 1 নাম্বার টাইপ থেকে শুরু করে একদম লাস্ট টাইপ পর্যন্ত সবগুলো অঙ্কই করব, কিন্তু এই 5টা হচ্ছে গুরুত্বপূর্ণ। ঠিক আছে, কথা কি বুঝতে পারছি সবাই? বোঝা গেছে কথা? ওকে, ঠিক আছে। তো শতকরার পরে আমরা লাভ ক্ষতি এই যে শেষের দিকে আসছে, এরপর আমরা একটু পড়াশোনায় চলে যাব। আসলে 1 ঘন্টার ক্লাসে সবকিছুতে টাচ দিয়ে কভার করাটা কঠিন হয়ে যায়। তারপর হচ্ছে যে আরো কিছু তো বিষয় থাকে যে আমাদের কোর্স প্ল্যান নিয়ে কথা বলতে হয়, অনেক কিছু নিয়ে কথা বলতে হয়। তো আমি সরল ও যৌগিক মুনাফা থেকে আমি যদি লিখি, আচ্ছা এটা লিখলাম না, হ্যাঁ, সরল ও যৌগিক মুনাফা অধ্যায়গুলো শুধু লিখে দেই, সরল ও যৌগিক মুনাফা। এর আগেটা মনে হয় 4 ছিল, এটা তাহলে 5 নাম্বার অধ্যায়। 6 নাম্বার হচ্ছে ইম্পর্টেন্ট বয়স সংক্রান্ত। হ্যাঁ, 6 নাম্বার হচ্ছে বয়স সংক্রান্ত। আচ্ছা, আরো একটা থাকার কথা, গড় ছিল, গড় 7 হচ্ছে গড়। তারপর আরো কিছু অধ্যায় আছে যে জায়গাগুলো থেকে বইয়ের প্রশ্ন দেয়। 8 নাম্বার আমি যদি বলি বিন্যাস, যদিও এটা বীজগণিতের মধ্যে ধরা হয়, বিন্যাস, সমাবেশ। তারপরে 9 নাম্বার হচ্ছে সম্ভাব্যতা বা সম্ভাবনা। মোটামুটি এই যে টপিকগুলো বললাম আমি, এই টপিকগুলো থেকেই বুয়েটে ঘুরে ফিরে প্রশ্ন আসে বেশিরভাগ ক্ষেত্রে। হ্যাঁ, এছাড়াও আমাদের আরো কিছু জায়গা আছে, যেমন বীজগণিত আছে, আমাদের ত্রিকোণমিতি আছে, যেগুলো নিয়ে আমরা আলোচনা করব। তো একটা ক্লাসে আসলে এত ডিটেলসে আলোচনা করা পসিবল না। আজকে আমি এই যে আজকে আমি পাটিগণিত নিয়ে শুধু আলোচনা করলাম, পাটিগণিতের ইম্পর্টেন্ট অধ্যায়গুলো নিয়ে। তো এছাড়াও বীজগণিতের ভেতরে আমাদের মান নির্ণয়, তারপরে হচ্ছে উৎপাদকে বিশ্লেষণ, তারপর হচ্ছে আমাদের সূচক লগারিদম, এই জায়গাগুলো থেকে প্রশ্ন আসে। তো আসলে আমরা মূলত হচ্ছে বুয়েট প্যাটার্নকে যদি ফলো করি, বুয়েট প্যাটার্নের ক্ষেত্রে বুয়েট প্যাটার্নে প্রায় 80% প্রশ্ন পাটিগণিত থেকে থাকে, এবং এই পাটিগণিতটাই বুয়েট প্যাটার্নের জন্য খুবই গুরুত্বপূর্ণ। সেহেতু আমরা প্রথমে পাটিগণিত দিয়ে শুরু করব এই ব্যাচটাতে, এবং পাটিগণিতের আমরা একদম সংখ্যা অধ্যায় থেকে শুরু করে ধারাবাহিকভাবে সবই করব, কিন্তু আমরা মেন অধ্যায়গুলো আগে করব। হ্যাঁ, মেন অধ্যায়গুলো আগে করব। এই সরল ও যৌগিক মুনাফা যখন করার সময় এই অধ্যায়ের ভেতরে যে ইম্পর্টেন্ট টপিকগুলো আছে সেগুলো বলবো। বয়স সংক্রান্ত অঙ্ক বুয়েটের চাকরির পরীক্ষায় প্রায় প্রত্যেকটা চাকরির পরীক্ষায় প্রায় এই বয়স সংক্রান্ত প্রশ্ন থেকে একটা থাকে, পিতা পুত্রের বয়স। প্রায় প্রত্যেকটা চাকরির পরীক্ষায় প্রশ্ন থাকে, 2-1টা হয়তো মিস হয়, তাছাড়া প্রায় আমরা দেখছি যে বেশিরভাগ চাকরির পরীক্ষায় এখান থেকে প্রশ্ন থাকে। আপনি যদি 10টা পরীক্ষা দেন, দেখবেন 8টা পরীক্ষাতে এখান থেকে প্রশ্ন আছে। তার মানে এই অধ্যায়টা খুবই গুরুত্বপূর্ণ। তারপরে এখান থেকে বিন্যাস থেকে প্রশ্ন থাকে, এখান থেকে সম্ভাবনা থেকে থাকে। তো এই যে কিছু অধ্যায় আছে, যে অধ্যায়গুলো থেকে অবশ্যই প্রশ্ন থাকে, তাহলে ফার্স্টের দিকেই আমরা এই অধ্যায়গুলো শেষ করব, করার পর তারপরের অধ্যায়গুলা লেস ইম্পর্টেন্ট, তারপরে একদম যেগুলো ইম্পর্টেন্ট না ওগুলোও একটু দেখব। তো এই হচ্ছে আমাদের পড়ানোর সিকোয়েন্স, এই হচ্ছে আমাদের পড়ানোর সিরিয়াল। তো এই যে এইটুকু আলোচনা করলাম, যে আমি আসলে প্রথমেই আমাদের কোর্স প্ল্যানের, আমাদের ম্যাথের যে মেইন পার্ট
পাটিগণিত বুয়েট প্যাটার্নের জন্য ইম্পর্টেন্ট, সেই পাটিগণিতের কোন অধ্যায়গুলো ইম্পর্টেন্ট সেই অধ্যায়গুলো সম্পর্কে একটু প্রাথমিক ধারণা দেওয়ার চেষ্টা করলাম। তো এই ধারণাটুকু থেকে কারো কোনো কিছু জানতে চাওয়া বা কেউ কোনো কিছু বুঝতে পারেননি এমন কেউ কিছু আছে কিনা, থাকলে যারা আমাদের লাইভে আছেন লাইভে প্রশ্ন করতে পারেন, আর যারা আমাদের অ্যাপসের মাধ্যমে বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যুক্ত আছেন তারা হোয়াটসঅ্যাপে প্রশ্ন করতে পারেন। ওকে, তার মানে নাই, সবাই সবকিছু বুঝতে পারছে, খুবই ভালো। আচ্ছা, এবার যেহেতু গুরুত্বপূর্ণ একটা অধ্যায় ছিল আমাদের হচ্ছে বয়স সংক্রান্ত, তো আমি বয়স নিয়ে বয়সের অঙ্কগুলা নিয়ে আমি কয়েকটা টাইপ নিয়ে আলোচনা করব। তার আগে আপনাদের কোর্স প্ল্যান সম্পর্কে এখন যদি কোনো কিছু জানতে চাওয়ার থাকে তাহলে আপনারা প্রশ্ন করতে পারেন, বা কোর্স রিলেটেড কোনো প্রশ্ন যদি জানতে চাওয়ার থাকে এই প্রশ্নগুলো করতে পারেন। আছে কি? নাই, তাই তো? ওকে, আচ্ছা, আমাদের ক্লাস কোনো নির্দিষ্ট সংখ্যক ক্লাস নাই। এই আমাদের যে একটা ক্লাস যে নির্দিষ্ট সংখ্যক থাকবে, যে যেমন একটু জানতে চাইলেন যে কতগুলা ক্লাস হবে, এটা আমাদের আসলে এক্স্যাক্ট সংখ্যা আমরা বলে দেই না। আমাদের যতগুলো ক্লাস লাগবে আমরা ততগুলো ক্লাস নিব, এবং অনলাইন অফলাইনের ভেতরে আলাদা করে দেখা আমরা দেখি না যে আমাদের অনলাইন অফলাইন যে আলাদা আলাদা বিষয়টা এমন না। আমাদের অনলাইনের ক্লাস টাইমও 1 ঘন্টা একটা ক্লাস, আমাদের অফলাইনের ক্লাসও একটা ক্লাস 1 ঘন্টা। তো আমাদের অফলাইনে যে টিচার ক্লাস নেন অনলাইনেও ওই টিচাররাই যদি রুটিন ফ্রি থাকে তাদেরকেই দেওয়া হয়। তো আমাদের এখানে আলাদা করার কোনো সুযোগ নাই। আমাদের অনলাইন আমরা যে অফলাইন যেভাবে সার্ভিস দেই অনলাইনও সেম পর্যায়ের সেম মানের সার্ভিস দেওয়া হয়, এবং এই আমাদের সার্ভিস নিয়ে অবজেকশন জানাতে পারবেন এমন কোনো সুযোগ আমরা রাখি না। তো আমাদের প্রায় হচ্ছে অনেকেই এখানে আপনি জানেন কিনা, যে প্রশ্নটা করছেন আপনি জানেন কিনা যে অনেকেই গাজীপুরে থেকে অনেকেই অনলাইনে জবের স্টুডেন্ট পড়ায়, অনলাইন ব্যাচ পড়ায়, এরকম আছে, অনেক কোচিংয়ে আছে, অনেক প্রতিষ্ঠানে আছে। কিন্তু ইলেকট্রিক্যালের ব্যাচ করবে একের পর এক সিরিয়ালি ব্যাচ দেবে আমরা যেভাবে দিচ্ছি, এমন ঘটনা খুব কম ঘটে, এমন আপনি প্রতিষ্ঠান খুব কম পাবেন। এবং আপনি যাচাই করে দেখতে পারেন তাদের ক্লাস, তাদের সবকিছু রিভিউ বা তাদের বিষয়গুলো যাচাই করে আমাদের ক্লাসগুলো দেখে আপনি সিদ্ধান্ত নিতে পারেন। সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আপনি লেবারের, এবং আপনাকে আমরা কখনোই আমাদের ক্লাস করছেন মানে আপনাকে ভর্তি হতে হবে বিষয়টা এমন না। আপনি অনলাইন অফলাইন বা অন্য কোচিংয়ের অনলাইন, অন্য প্রতিষ্ঠানের অনলাইন সবকিছু তুলনা করে দেন আপনি সিদ্ধান্ত নিতে পারেন। আমাদের অনলাইন এবং অফলাইন সেবা কোনো আলাদা করার সুযোগ নাই। আমরা আবারও বলতেছি, আমরা আমাদের সেবার মান অক্ষত রাখি, মানে মান অক্ষুণ্ণ রাখি। আমরা আমাদের এমন কোনো কিছু সিদ্ধান্ত আমরা নেই না, এমন কোনো কিছু করি না যাতে আমি এই যে 14 নাম্বার ব্যাচ দিছি যেন 15 নাম্বার ব্যাচে এসে 14 নাম্বার ব্যাচ থেকে কেউ কমেন্টস করতে না পারে যে ভাই আপনি কথা রাখেননি, এমন সুযোগ আমরা দেই না। আজকে আমাদের 14 নাম্বার ব্যাচের ফ্রি ক্লাস চলতেছে। আপনি এই যে লাইভ ক্লাসটা হচ্ছে ফেসবুকে, এই ক্লাসটা কিন্তু ফেসবুকে আমাদের সব ব্যাচের স্টুডেন্ট আছে আমাদের ফেসবুক গ্রুপে, তারা কিন্তু দেখতেছে। আবার আমাদের এই যে 14 নাম্বার ব্যাচের ফ্রি ক্লাসটা আমরা কিন্তু অন্য অন্য ব্যাচের যে আমাদের গ্রুপ আছে, 13 নাম্বার গ্রুপ, 12 নাম্বার ব্যাচের গ্রুপ, 11 নাম্বার, এই সবগুলো ব্যাচের গ্রুপে আমরা লিঙ্ক দিছি, তারাও কিন্তু অ্যাড আছে। আমাদের সেবার মান যদি ঠিক না থাকে কেউ একজন তো অ্যাটলিস্ট বলবে। তো এটা হয় না, এটা কখনোই হয় না। আমরা আমাদের প্রতিশ্রুতি রক্ষা করে চলার চেষ্টা করি, তবে কিছু কিছু বিষয় আপনাকে একটু মেনে নিতে হয়। যেমন যখন দেশে অরাজকতা চলে, দেশ যখন স্বাভাবিক থাকে না, তখন আসলে কোনো অনলাইন অফলাইন কোনো লাইনই স্বাভাবিক রাখা যায় না। তারপরে হচ্ছে আপনার আরো কিছু, যেমন আপনাদের বন্ধ রিলেটেড একটা বিষয় থাকে, তারপরে হচ্ছে দেখা যায় টিচার অসুস্থ হওয়ার একটা বিষয় থাকে। এখন আমি অসুস্থ হয়ে গেছি, দেখা তার মানে তো এই না যে আমি মানে মরতে মরতে এসে ক্লাস নেবো, আজরাইলকে বলবো ভাই একটু দাঁড়া আমি ক্লাসটা নিয়ে আসি, এমন তো সুযোগ নাই। আজরাইল তো এই সুযোগও দেবে না, দিলে তো ওই সময় মানুষ তবা টবা করে অন্য কিছু করতো। তো তার মানে এই ছাড়া, এই সমস্যা ছাড়া, আপনি একদম অথেন্টিক সমস্যা ছাড়া, লিগালি সমস্যা ছাড়া আমরা আমাদের ক্লাস কখনো অফও দেই না। তো
সবকিছু মিলায়া আমরা আবারও বলতেছি, অনলাইন অফলাইন নিয়ে আপনার আলাদা করে টেনশন করার কোনোই দরকার নাই। যিনি প্রশ্ন করছেন আশা করি আপনি বুঝতে পারছেন, অনলাইন অফলাইন আমরা আসলে সেম মানের সেম লেভেলের সেবা দিয়ে থাকি। আমাদের অনলাইন ব্যাচ থেকেও চাকরি পায়, আমাদের গ্রুপগুলোতে দেখবেন আমরা আসলে মাঝে মাঝে পোস্টে দেই আমাদের অমুক এততম অনলাইন ব্যাচের স্টুডেন্ট এখানে সুপারিশপ্রাপ্ত হয়েছে, এগুলো দেখবেন। আমাদের অনলাইন ব্যাচ থেকেও চাকরি পায়, আর অফলাইন থেকে তো ইতিহাস, সেটা তো আপনারা জানেন। আর ক্লাসগুলা, আমাদের ক্লাসগুলার অনলাইন ক্লাসগুলা সবসময় রাতেই হয়, কারণ অনলাইনে ওই সমস্ত স্টুডেন্টরাই ক্লাস করে যারা গাজীপুরে আসতে পারেনি। তো গাজীপুরে যারা আসতে পারেননি তাদের বেশিরভাগেরই একটা ঘটনা থাকে, যে হয়তো কোম্পানিতে জব করেন অথবা পারিবারিক কিছু সমস্যা, আর্থিক সমস্যা থাকার কারণে। তো এই জন্য আমাদের ক্লাসগুলো সবসময় রাতে থাকে। যারা বিভিন্ন জায়গায় জব করেন তারা যেন জব অফিস করে এসে ক্লাস করতে পারেন, এই জন্য আমাদের সম্পূর্ণ অনলাইনের ক্লাসগুলো সম্পূর্ণ ক্লাস রাতে হবে। আর এই ক্লাসের রেকর্ড থাকবে, এবং আমরা প্রত্যেকটা ক্লাসের রেকর্ড এটা আমাদের ড্রাইভ লিঙ্ক থাকে, আমরা ড্রাইভে আপলোড করি। আপনারা এখান থেকে যদি কেউ লাইভ ক্লাস করতে না পারেন তাহলে পরবর্তীতে দেখে নেওয়ার সুযোগ আছে, আপনি চাইলে যতদিন খুশি দেখতে পারেন। এইভাবে আমরা ভিডিওগুলা ড্রাইভে দেওয়া থাকে যে আপনাদের সুবিধার্থে। তার মানে আমাদের ক্লাস মিস করলেও আপনি যদি লাইভ ক্লাস কোনো কারণে মিস করেন, তার মানে আপনার রেকর্ডেড দেখা মিস হবে না, রেকর্ডেড ভিডিওটা থেকে যাবে। এই তো। আচ্ছা, কোর্স ফিটি নিয়ে কি আমার কোনো কিছু আলোচনা করার দরকার আছে? যারা যুক্ত আছেন একটু কনফার্ম করেন, কোর্স ফি নিয়ে কি আমাদের আলোচনা করার দরকার আছে? কোর্স সংখ্যা, ক্লাস সংখ্যা তো বলছি আমাদের কোনো নির্দিষ্ট ক্লাস সংখ্যা নাই, আনলিমিটেড ক্লাস, যত ক্লাস লাগবে তত ক্লাস আমরা নিব। ওকে, ঠিক আছে। তাহলে এখন যদি কারো কিছু জানতে চাওয়ার থাকে সে প্রশ্ন করতে পারেন। আমি ফোনটা রেখে দিলাম, এখন আমি একটু পড়াশোনাতে চলে যাই। পড়াশোনায় আমি প্রথমে বললাম যে বুয়েটের চাকরি পরীক্ষায় আসার মতো গুরুত্বপূর্ণ একটা অধ্যায় হচ্ছে বয়স সংক্রান্ত অঙ্ক, যেটাকে আমি ইন্ডিকেট করে লিখেও দিছিলাম, বয়স সংক্রান্ত। আচ্ছা, বয়স সংক্রান্ত, বয়স বের করা। হ্যাঁ, তো একটা জিনিস এখানে বেসিকটা একটু বুঝি। এর বেসিকটা খুবই সহজ, এবং এটা নিয়ে এত ডিপলি আলোচনা করারও কিছু নাই, এটা আলাদা করে আলোচনা করার দরকারও নাই। তারপরেও একটু করতেছি যে বয়স বিষয়টা আসলে আপনি যদি নিজেকে নিয়ে চিন্তা করেন, নিজের বয়সটা নিয়ে চিন্তা করেন, প্রত্যেকটা কন্ডিশনের সাথে যদি আপনি নিজেকে মিলায় যদি প্রাথমিক দিকে চিন্তা করেন, তাহলে বিষয়টা ক্লিয়ার হয়ে যাবেন। যেমন আপনাকে যদি বলি আপনার বর্তমান বয়স যদি এক্স বছর হয়, হ্যাঁ এক্স বছর হয়, আপনার বর্তমান বয়স এক্স বছর, তাইলে 5 বছর পূর্বে আপনার বয়স কত ছিল? খুবই সিম্পল বিষয় না, যে এক্স থেকে 5 বিয়োগ করব, তাইলে আমি 5 বছর পূর্বে পাবো। হ্যাঁ অবশ্যই তাই, আপনার ধরা একদম ঠিক আছে। তাইলে 5 বছর পূর্বে, 5 বছর পূর্বে গেলে, বর্তমান থেকে 5 বছর পূর্বে গেলে কি হবে? 5 বিয়োগ হবে, তার মানে 5 বছর পূর্বে আপনার বয়স ছিল এক্স মাইনাস 5, তাই কিনা? এটাকে যদি আরো সহজভাবে বলি, ধরেন আপনার বর্তমান বয়স হচ্ছে 30 বছর। 30 বছর না, এত বয়সের মনে হয় কেউ নাই, আবার মন খারাপ করবেন যে ভাই হুদাই আমার 30 বছরের বানায় দিল। এখন বয়স খুব সেন্সিটিভ বিষয়, কাউরে তো বলা যায় না যে আপনি আন্দাজ করে যদি বলেন ভাই আপনার বয়স কি 22 কি, আপনার বয়স কি 32 কিনা, দেখবেন কানের উপর একটা লাগাই দিবে। যদি তার বয়স 35 হয় তারপরও কানের উপর দেবে, আপনি কেন মনে হইলো যে আমার বয়স 32? মানে যত বয়স কমায়া বলতে পারেন তত আসলে তারা খুশি। তো তার মধ্যে অবশ্যই আমিও একজন, যাই হোক। তো এখন বয়সটাকে আমি একটু সহনীয় পর্যায়ে ধরি, ধরেন আপনার বয়স 20 বছর, এবার অনেকেই খুশি হয়েছে, আচ্ছা হোক, মানুষকে খুশি করি আমরা। তো বর্তমান বয়স যদি 20 বছর হয়, আমি যদি জিজ্ঞেস করি 5 বছর পূর্বে আপনার বয়স কত ছিল, তার মানে 5 বছর পূর্বে বললে বর্তমান বয়স থেকে 5 বিয়োগ হবে। আর যদি বলি 5 বছর পরে কত হবে, এখন আপনি প্রশ্ন করতে পারেন ভাই 5 বছর পরে আমি তো বাঁচতে নাও পারি। ভাই এই সব প্রশ্ন করলে এখানে হবে না, এখানে কন্ডিশন ধরে নিতে হবে যে আপনি 5 বছর বাঁচবেন। আচ্ছা, এখন তাইলে 5 বছর পূর্বে আপনার বয়স হবে 15 বছর, আর 5 বছর পরে হবে এর সাথে 5 যোগ হবে, 20 + 5 = 25। আচ্ছা, এখানে যেটা হবে 20 - 5 = 15। আচ্ছা, তো বিষয়টা কি? বিষয়টা হচ্ছে এখান থেকে বুঝাইতে চাইলাম যে আপনার বর্তমান বয়স থেকে যদি পূর্বে যান তাহলে বিয়োগ করে যেতে হবে, আপনার বর্তমান বয়স থেকে যদি পরে যান তাহলে যোগ করে যেতে হবে।
এইটুকু নিশ্চয়ই আমরা বুঝতে পারছি। ওকে, আচ্ছা। তো এখন আমরা 4D ক্লাস করতেছ? এখন আমরা কিছু সাধারণ একদম বেসিক টাইপের কিছু ম্যাথ দিয়ে শুরু করে আমরা ধারাবাহিকভাবে 2-3টা টাইপের ম্যাথ আজকে শেষ করব, ঠিক আছে? আচ্ছা, প্রথমে বলা হচ্ছে কমলা, হ্যাঁ, কমলা হ্যারিস। কমলা ও তার যমজ 2 বোনের বয়সের সমষ্টি 23 বছর। বলছে কমলা নামে একজন ব্যক্তি আছে, কমলা হ্যারিস, হ্যাঁ, সে আর তার 2 যমজ মেয়ে, 2 যমজ মেয়ে, যমজ বানান সম্ভবত অন্তত জ দেয়া হবে, যমজ 2 মেয়ের বয়সের সমষ্টি 23 বছর। আচ্ছা, যমজ বোনদের প্রত্যেকের বয়স 6 বছর, যমজ বোনদের প্রত্যেকের বয়স 6 বছর। বয়স 6 বছর। আচ্ছা, কমলার বয়স কত? কমলা সুন্দরীর বয়স কত? আচ্ছা, দেখেন তো প্রশ্নটা পারা যাবে? একদম সহজ প্রশ্ন, একদম বেসিক টাইপের। প্রথমেই একটা দিচ্ছি, একদম প্রথমটা বেসিক টাইপ দিয়ে শুরু করছি। বলছে কমলা ও তার 2 যমজ মেয়ের বয়সের সমষ্টি হচ্ছে 23 বছর। মানে কমলা একজন আছে, কমলা সুন্দরী, সে আর 2টা তার যমজ মেয়ে আছে, এই 3 জনের বয়সের সমষ্টি হচ্ছে 23 বছর, ঠিক আছে? তারপর বলছে যমজ বোনদের প্রত্যেকের বয়স হচ্ছে 6 বছর। যমজ বোন যে 2 জন আছে তাদের প্রত্যেকের বয়স হচ্ছে 6 বছর। বলছে কমলা সুন্দরীর বয়স কত? এবার কমলার বয়স কত, আমাকে কমলার বয়সটা বের করতে হবে। তো প্রথমে হচ্ছে এখানে কয়জনের বয়স আছে ভাই? এখানে 3 জনের বয়স আছে। কে কে আছে? কমলা আছে আর তার হচ্ছে 2 মেয়ে আছে। মোটে কয়জন আছে? 3 জনের। 3 জনের মিলে বয়স হচ্ছে 23 বছর, বুঝছি? এখন যমজ বোনদের প্রত্যেকের বয়স হচ্ছে 6 বছর। যমজ বোন যে 2 জন আছে তাদের প্রত্যেকের বয়স 6 বছর। তাহলে ভাই এই 2 জনের বয়স কত? 6 আর 6 12, এর 6 আর ওর 6 কত হবে? 2টা যোগ হবে, 12 বছর। তার মানে 2 জন মেয়ের বা 2 মেয়ের বয়স হচ্ছে 12 বছর। আচ্ছা, এখন 3 জনের বয়স 23 বছর আর 2 জনের বয়স, 2টা মেয়ের বয়স হচ্ছে 12 বছর। তাহলে কমলা সুন্দরীর বয়স কত? আমি যদি এই বয়স থেকে এই বয়সটা বিয়োগ করে দেই তাহলে নিশ্চয়ই কমলার বয়স পাবো। হ্যাঁ, গুড, একজন পারছে। 11 বছর। কমলার বয়স 11 বছর। একদম সহজ একটা অঙ্ক ছিল, প্রথম টাইপের, একদম প্রাথমিক টাইপের। প্রথম এইটা দিয়ে শুরু করলাম। তো অঙ্কটাতে আরেকবার একটু বোঝার চেষ্টা করি। বলা হচ্ছে কমলা ও তার 2 যমজ মেয়ের বয়সের সমষ্টি হচ্ছে 23 বছর। কমলা আর 2 জন, একদম নিজেকে দিয়ে চিন্তা করেন। আর নিজেকে আবার তো আপনার নাম তো আবার কমলা না, আপনার আবার বিয়েও হয়নি, আপনি আবার নিজেকে দিয়ে চিন্তা করে পরে আবার বিপদে পড়বেন, তো মেয়ে পাইলেন কই? তো যাই হোক, এখন 2 জনের বয়সের 3 জনের বয়সের সমষ্টি দিয়ে আছে 23 বছর। 2টা মেয়ের, বলছে যমজ প্রত্যেকটা মেয়ের বয়স 6 বছর। তাইলে কমলার বয়স কত? তাইলে 3 জনের বয়সের সমষ্টি জানি, এখন যদি আমি 2 জনের বয়সের সমষ্টি বের করতে পারি, ওখান থেকে যদি বিয়োগ করে দেই তাহলে কমলা সুন্দরীর বয়স পাবো। তো আমরা সেটাই করলাম। আমরা দেখলাম যে কমলা ও 2 মেয়ের বয়সের সমষ্টি হচ্ছে 23 বছর। আর 2 মেয়ে, 2টাই যেহেতু যমজ মেয়ে, তার মানে 2টার বয়সই সেম। তারপরে ওরা বলে দিচ্ছে প্রত্যেকের বয়স 6 বছর করে, তাহলে 6 আর 6 যোগ করলে হবে 12 বছর। তাহলে আমি যদি 23 থেকে 12 বিয়োগ করি তাহলে হবে 11 বছর। বুঝতে পারছি সবাই? সবাই বুঝছি কিনা? গুড, হ্যাঁ। এই তো অনেকে রেসপন্স করতেছে, ভালো ভালো রেসপন্স করলে ভালো লাগে। আচ্ছা, আচ্ছা, এবার একটা প্রশ্ন, এটা বিসিএস এ আসা, 12তম বিসিএস এ আসছে, 22তম বিসিএস এ আসছে। প্রশ্নটা হচ্ছে এক ব্যক্তি তার স্ত্রীর চেয়ে
5 বছরের বড় হতেই পারে। আচ্ছা, তার স্ত্রীর বয়স ছেলের বয়সের 4 গুণ। তার স্ত্রীর বয়স ছেলের বয়সের 4 গুণ। 5 বছর পরে ছেলের বয়স 12 বছর। 5 বছর পরে ছেলের বয়স 12 বছর হলে 12 বছর হলে বর্তমানে ওই ব্যক্তির বয়স কত? আচ্ছা, প্রশ্নটা একটু বুঝি আমরা। বলা হচ্ছে এক ব্যক্তি তার স্ত্রীর চেয়ে 5 বছরের বড়। এক ব্যক্তি তার স্ত্রীর চেয়ে 5 বছরের বড়। হ্যাঁ, আচ্ছা, তার স্ত্রীর বয়স ছেলের বয়সের 4 গুণ। স্ত্রীর বয়স ছেলের বয়সের কয় গুণ? 4 গুণ। আচ্ছা, 5 বছর পরে ছেলের বয়স হবে 12 বছর। 5 বছর পরে ছেলের বয়স 12 বছর হলে বর্তমানে ওই ব্যক্তির বয়স কত? ঠিক আছে, তাইলে এখানে ক্লু কয়টা, বিষয় কয়টা? 3টা বিষয়, 3টা প্রসঙ্গ তোলা হয়েছে। একটা বলা হয়েছে এক ব্যক্তি তার স্ত্রীর চেয়ে 5 বছরের বড়, তার মানে এই বেচারা ওর স্ত্রীর থেকে 5 বছরের বড়। আচ্ছা, আবার স্ত্রীর বয়স ছেলের বয়সের 4 গুণ। স্ত্রীর বয়স ছেলের বয়সের 4 গুণ। আচ্ছা, এটা হচ্ছে বর্তমান বয়স। যখন আমরা এইভাবে বলে দেবে এর বয়স এত, বয়সের 4 গুণ, এর বয়স এত, তার মানে এটা বর্তমান বয়স। তার মানে বর্তমানে স্ত্রীর বয়স ছেলের বয়সের 4 গুণ। বলা হচ্ছে 5 বছর পরে ছেলের বয়স হবে 12 বছর। বর্তমানে ওই ব্যক্তির বয়স কত? তার মানে 5 বছর পরে, আজ থেকে 5 বছর পরে ছেলের বয়স যদি 12 বছর হয়, ছেলের বর্তমান বয়স কত বের করতে পারবো আমরা? ছেলের বর্তমান বয়স কত হবে? আজ থেকে 5 বছর পরে হবে 12 বছর। তাইলে এখন কত? তার মানে 12 থেকে আমি যদি 5 বিয়োগ করি, হ্যাঁ, তাহলে আমি ছেলের বর্তমান বয়স পাবো না? একটু আগেই দেখলাম পরে গেলে কি হয়? যোগ হয়। তার মানে যোগ হয়েছিল, আমি পরে থেকে আগে আসতেছি, তাহলে কি হবে? বিয়োগ হবে। আচ্ছা, তাহলে কত হবে এটা? 7 বছর, তাই কি না? তার মানে ছেলের বর্তমান বয়স কত? ছেলের বর্তমান বয়স কত? 7 বছর। বুঝতে পারছে এইটুকু? আবারও বলতেছি যে বলা হচ্ছে ছেলের বর্তমান বয়স 5 বছর পরে কই গেল? আচ্ছা, 5 বছর পরে ছেলের বয়স 12 বছর হবে। আজ থেকে 5 বছর পরে ছেলের বয়স হবে 12 বছর। তাইলে এখন ছেলের বয়স কত বের করতে পারবো না? 5 বছর পরে যদি 12 হয়, তাহলে সেখান থেকে 5 বিয়োগ করলেই আমি বর্তমানে চলে আসব। সে যে 5 বিয়োগ করলাম, 12 থেকে 5 বিয়োগ করলাম, 7 বছর হইল। আচ্ছা, তাইলে ছেলের বর্তমান বয়স হচ্ছে 7 বছর, তাই তো? এখন বলা হয়েছে স্ত্রীর বয়স ছেলের বয়সের 4 গুণ। স্ত্রীর যে বয়স সেটা ছেলের বয়সের কয় গুণ? 4 গুণ। তার মানে এই যে ছেলের বয়স পাইলাম, এর সাথে 4 গুণ করলে আমি স্ত্রীর বয়স পাবো। অবশ্যই স্ত্রীর বয়স 7 গুণন 4, 4 সাথে কত হয় ভাই? 28, 28 বছর। বুঝছি? এটা বুঝছি। কিন্তু আমার কাছে কি স্ত্রীর বয়স চাইছে? না, আমার কাছে চাইছে কি? আমার কাছে চাইছে বর্তমানে ওই ব্যক্তির বয়স কত। ওই ব্যক্তির বয়স চাইছে। কোন ব্যক্তির বয়স? যেই ব্যক্তি স্ত্রীর বয়সের চেয়ে, যার বয়স 5 বছরের বড়, বা যে স্ত্রীর থেকে 5 বছরের বড়। তাইলে আমি স্ত্রীর বয়স পাইলাম 28 বছর। এখন কি আমি ওই ব্যক্তির বয়স পাবো? কোন ব্যক্তি? যে তার স্ত্রীর থেকে 5 বছরের বড়। তাহলে আসো, অতএব ওই ব্যক্তির বয়স 28 প্লাস 5 দিলে কত হয়? 33 বছর, তাই না? বুঝতে পারছি সবাই? সবাইকে বুঝছি? আচ্ছা, আশা করা যায় বুঝছি। এই অঙ্কটা
22তম বিসিএস এ আসছিল এবং খুবই ইম্পর্টেন্ট একটা অঙ্ক। এই টাইপের অঙ্কগুলাই চাকরির পরীক্ষাতে আসে। তো আমরা যদি মানে এইভাবে ধরে ধরে প্রত্যেকটা অঙ্ক ডিপলি ক্যালকুলেশন করি, প্রত্যেকটা শর্ত বুঝে বুঝে, তাহলে এই অঙ্কগুলো আর ভুলে যাওয়ার সম্ভাবনা থাকবে না। কিন্তু আমরা যদি শর্টকাট করি, সেই অনেকের কথা মতো যেভাবে অনেকেই দেখায় যে শর্টকাট, একদম সুপার শর্টকাট, এইভাবে অঙ্ক আসলে শর্টকাটে বলে কিছু নাই। শর্টকাট যদি আমরা কোনো নিয়মের মাধ্যমে করি, না বুঝে শর্টকাট করলে এই অঙ্কগুলো আমরা একটা সময় ভুলে যাব, এবং এই সূত্র ছাড়া আমি আসলে তখন কোনো অঙ্কই পারবো না। তো আমি যদি অঙ্কের ভেতরে ঢুকতে পারি, আমি যদি অঙ্কের বেসিকটা বুঝতে পারি, তাহলে যেটা হবে, অঙ্ক যত কঠিনই হোক, যত যাই হোক, আমাকে পরবর্তীতে আর রিভিশন দিতে হবে না। আমি যদি বেসিকটা যদি আমার ক্লিয়ার থাকে, পরবর্তীতে আমি আসলে অঙ্ক দেখলেই করে ফেলতে পারবো। তো এই জন্য আমি যেভাবে ম্যাথ করাবো সেটা হচ্ছে একদম বেসিক ক্লিয়ার করে, একদম বেসিক থেকে শুরু করে আপডেট লেভেল পর্যন্ত। প্রথমে আমরা আগে বেসিক ক্লিয়ার করব। প্রত্যেকটা টপিকের, প্রত্যেকটা অধ্যায়ের আলোচনার শুরুতে, ওই অধ্যায়ের অঙ্ক করার শুরুতে ওই অধ্যায় সম্পর্কে বিস্তারিত ধারণা দেওয়া হবে। দেওয়ার পরে প্রত্যেকটা টাইপে যখন ঢুকবো, ওই টাইপের বেসিকটা নিয়ে আগে আলোচনা করা হবে। তো এই আলোচনা করার পরে আমরা ওই টাইপের কিছু অঙ্ক করব। তো এইভাবে করলে একটা সময় গিয়ে যখন আমার কোর্সটা শেষ হয়ে যাবে, তখন আমার কাছে সবকিছু মানে পানির মতো পরিষ্কার হবে। তখন আমি যে কোনো অঙ্ক দেখলেই অঙ্কের প্রতি ভালোবাসা জন্ম নেবে এবং আমি অঙ্ক করতে পারবো। কিন্তু আমি যদি প্রথমেই সুপার শর্টকাট, এই টেকনিক ওই টেকনিক এগুলো শিখি, তো মানে হয় কি, ইউটিউব বা বিভিন্ন ফেসবুকের যে ভিডিওগুলো বেশি ভিউ হয়, সেগুলোর পেছনের হিস্টোরি হচ্ছে এগুলো দেখা যায় যে আমি দিলাম একটা ভিডিও দিচ্ছি, শুধু একটা অঙ্ক দিচ্ছি যে সুপার শর্টকাট, দেখে খুব পছন্দ হয় যে একটা তো সুপার শর্টকাট দেখাই দিল, এত সহজ। কিন্তু ওই অধ্যায়ের যদি সবগুলোই সুপার শর্টকাটে দেখায়, সবগুলোর আলাদা আলাদা নিয়ম হবে, তখন ওই অধ্যায়ের নিয়মগুলোই আর মনে থাকবে না এবং তখন সেটা জটিল মনে হবে। কিন্তু আমরা ওই একটা করে দেখি, একটা করে ভিডিও দেখি, তাই মনে হয় যে খুবই সহজ, কিন্তু যখন একসাথে সবগুলো শিখবো তখন দেখা যাবে যে অন্যরকম অবস্থা। এই জন্য আমরা বেসিকে ফোকাস করব। আর বেসিক ফোকাস করলে, বেসিকটা যদি আমরা ভালোভাবে ক্লিয়ার থাকে, অঙ্ক যত কঠিনই হোক, পরবর্তীতে ভুলে যাওয়ার আর কোনো সুযোগ থাকবে না, কারণ আমাদের বেসিকটা ক্লিয়ার আছে। তো এই হচ্ছে আজকের আমাদের আলোচনা। আমাদের টাইম শেষ হয়ে গেছে। আমি আসলে ক্লাস নিয়ে আর কোনো আলোচনা করব না। এখন যদি আপনাদের কোনো কিছু প্রশ্ন থাকে, সে প্রশ্নের উত্তর দিব। এখন যদি কারো প্রশ্ন থাকে, আপনারা প্রশ্ন করতে পারেন। আমি তারপরেও কিছু কিছু প্রশ্নের উত্তর দিছি। আমি অনলাইন অফলাইনের আলাদা কিনা একজন জিজ্ঞেস করছেন, সেটা বলছি। তারপর হচ্ছে আরো কোর্স প্ল্যান সম্পর্কে ধারণা দিছি, এবং আমাদের কোর্স টাইম সম্পর্কে ধারণা দিছি, আমাদের ক্লাসগুলো কোন টাইমে হবে, এবং আমাদের সপ্তাহে প্রায় 6 দিনই ক্লাস হবে। তারপরে আমি হচ্ছে কোন বইগুলো আমরা ফলো করব, সেগুলো নিয়ে আমরা আলোচনা করছি। তো এই অবস্থায় যদি আরো কারো কোনো কিছু জানতে চাওয়ার থাকে, আমরা সেই প্রশ্নের উত্তর দেব ইনশাল্লাহ। কারো কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন করতে পারেন। লাইফ টাইম বলতে, লাইফ টাইম বলতে কি, যে মৃত্যু পর্যন্ত নাকি 32 পর্যন্ত? হ্যাঁ, এটা তো আমরা ড্রাইভ লিঙ্ক দিয়ে দিব, এটা তো ড্রাইভ দিয়ে দিব, এটা তো থাকবেই। আর আমরা তো আমাদের প্রথম ব্যাচ পর্যন্ত যারা ছিল, তারাও এখনো আমাদের সাথে অ্যাড আছে। তো আমাদের তো যোগাযোগ থাকবে, কথাবার্তা হবে, সাপোর্ট তো আমরা দেবই, সাপোর্ট দেবো না কেন? আমরা আর হচ্ছে ড্রাইভ লিঙ্ক তো দিয়েই দিব। ওখানে তো ড্রাইভের সেই ভিডিওগুলো, ক্লাসের ভিডিওগুলো লাইফ টাইমই থাকবে, সমস্যা নেই। লাইফ টাইম মানে 32 পর্যন্ত, লাইফ টাইম মানে মৃত্যু পর্যন্ত না কিন্তু। আচ্ছা, আমার ফোন নাম্বারটা আসলে এভাবে দেয়া ঠিক হবে কিনা, তারপরে আমার নাম্বার সবাই জানেই। তারপর আপনি যখন গ্রুপে অ্যাড হবেন, তখন ওখানে আমিও গ্রুপে অ্যাড থাকবো, তখন তো নাম্বার পাবেন, সমস্যা নেই। আর এখানে আমাদের কোর্সের যে অনলাইন যে ডিরেক্টর আছে, তার নাম্বার তো দিয়ে শেয়ার করা আছে, মেবি আপনারা তার সাথে যোগাযোগ করতে পারেন, এবং ভর্তি টর্তি রিলেটেড সবকিছু সেই দেখাশোনা করে। তবে অন্য কোনো প্রশ্ন থাকলে সেই প্রশ্নের উত্তর আমি দেবো, কোনো সমস্যা নেই। আর এভাবে পাবলিকলি আসলে ফোন নাম্বার দেওয়াটা আমার মনে হয় শোভনীয় নয়। হ্যাঁ, আর কিছু? অবশ্যই। এখন আচ্ছা, সরকারি চাকরি হবে কিনা এটা ডিপেন্ড করে একমাত্র আপনার পরিশ্রমের উপরে। আমাদের নির্দেশনা, আমাদের গাইডলাইন, আমরা পথ দেখাবো, আপনাকে পরিশ্রম করতে হবে। আপনি যদি আমাদের আপনি যেটা বললেন, যারা চাকরির পাশাপাশি পড়াশোনা করে, এরকম আমাদের অনলাইন বেসের অনেক স্টুডেন্টের চাকরি হয়েছে, যারা কোম্পানি চাকরি করে প্লাস পড়াশোনা করে,
চাকরি হয়ে গেছে। তো আপনার হবে না কেন? আপনি যদি চেষ্টা করেন আপনারও হবে। কিন্তু আপনি ভর্তি হইলেন, হওয়ার পরে তারপর আর ক্লাস করলেন না, আপনি আর কন্টিনিউ করলেন না, আপনার পড়াশোনা করলেন না, তাহলে জব তো আসলে এমনি এমনি হবে না, তাই না? আপনাকে পড়াশোনা করতে হবে। আপনি যদি জব করার পাশাপাশি পড়াশোনা করতে পারেন, যদি প্রিপারেশন নিতে পারেন, তাহলে আপনার চাকরি অবশ্যই হবে। বুঝাইতে পারছি? হ্যাঁ, এরকম আমাদের অনেক স্টুডেন্ট আছে তো, তাদের চাকরি হয়ে গেছে, এমন তো অনেক স্টুডেন্ট আছে। আমাদের অনলাইন ব্যাচেরই আছে। আমাদের অনলাইন ব্যাচের অনেক স্টুডেন্ট আছে যাদের চাকরি হয়ে গেছে। তো আপনারা একটু গ্রুপে দেখেন, আমাদের গ্রুপে এগুলো পোস্টও দেয়া থাকে। তারা চাকরির পাশাপাশি অনলাইন মানেই অনলাইনের প্রায় 98% স্টুডেন্ট চাকরির পাশাপাশি পড়াশোনা করে। তারা কোনো না কোনো জব করে, কোনো না কোনো কোথাও কোনো না কোনো কিছু করে, পাশাপাশি পড়াশোনা করে। আমরা অনলাইনের ব্যাচগুলোতে আমরা আরো এইভাবেই পড়াই যে তারা যেন পড়াশোনা করার যেহেতু কম সময় পায়, তারা যেন এই কম সময়ে কাভার করতে পারে। এইভাবেই আমরা কৌশল করে পড়াই। তো সমস্যা নেই, ইনশাল্লাহ সমস্যা হবে না। আর কিছু? আর কিছু কি? আচ্ছা, সম্ভবত আর কারো কোনো কিছু জানতে চাওয়ার নাই। তাহলে আজকের মতো আমরা এখানেই। নাদিম মাহমুদ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি কি কোনো প্রশ্ন করবেন? প্রশ্ন করলে করতে পারেন, আমরা তাছাড়া শেষ করে দিব। আচ্ছা, সম্ভবত আজকের মতো আর কারো কোনো কিছু জানতে চাওয়ার নাই। আমরা আজকের মতো